আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা পিতা পুত্রের বয়স রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সমাধান করছিলাম। আমরা আজকে একটু থেকে গেছে আর কি, এটা শেষ করব। এটা শেষ করে আমরা গড় চ্যাপ্টারটা শুরু করব। গড় থেকে পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমরা শুরু করে দেব ক্লাস। হ্যাঁ, একটু আমি 10-20 সেকেন্ড সময় নিচ্ছি। যারা জয়েন করে ওনারা একটু জয়েন করে ফেলুক। হ্যাঁ, যারা লাইভে জয়েন করে সাধারণত। আচ্ছা দেখেন, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন। বলছে বাবার বয়স ছেলের বয়সের, আচ্ছা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। এই যে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, এটা কখনকার অবস্থার এটা কোন অবস্থার কথা বলছে? বর্তমান। কেন? কিছুই বলা নাই, খালি বলছে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। তার মানে বুঝে নিতে হবে এটা বর্তমান অবস্থায় বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। ওকে ফাইন। 20 বছর পরে, তার মানে বর্তমান থেকে 20 বছর পরে, মানে ভবিষ্যতে 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। আচ্ছা, ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক, এর মানে কি বোঝায় না যে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ? ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক, এর মানে কিন্তু এটাই বোঝায় যে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ। মানে বাবা এবং ছেলের বয়সের অনুপাত 2:1, 2:1 অথবা 1:2। তাহলে যে বড় তাকে 2 দেবো, আর বাবা তো সবসময় বড় হয়, এখানে কনফিউশনের কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকাই ফেলছি। দেখেন, তাহলে প্রথমে হচ্ছে বর্তমানে। বর্তমানে কি? বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। তার মানে বর্তমান মানে মাঝখানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 4:1। 4 গুণ মানে কি? অনুপাতটা 4:1। এটা তো আমরা বুঝাইছি গত 2 দিনেই, তাই না? তাহলে এখানে কি বলতে পারি? অর্থাৎ ফাদার ইজ ইকুয়াল টু 4x আর সান ইজ ইকুয়াল টু 1x, মানে হচ্ছে x। এটা হলো বর্তমান অবস্থা। এবার এখান থেকে 20 বছর পরে চলে যাব, কারণ বলছে 20 বছর পরে। তাহলে এই যে এখানে আমি লিখে রাখতেছি 20 ইয়ার্স। তাহলে এখান থেকে 20 বছর পরে, মানে এখানে যখন যাব, বাবার বয়স যদি বর্তমানে যদি 4x হয়, তাহলে এখান থেকে 20 বছর পরে যখন যাব, এই 4x এর সাথে 20 যোগ হবে। তার মানে বাবা এখানে হবে 4x প্লাস 20, রাইট? সানের বয়স এখানে যদি x হয়, তাহলে এখান থেকে 20 বছর পরে, মানে এখানে সানের বয়স কি হবে? x এর সাথে 20 কি যোগ হবে। ওকে, এইবার ওই অবস্থায় 20 বছর পরে বাবার ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক। তার মানে 20 বছর পরে মানে এই অবস্থায় ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক, মানে হচ্ছে এখানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 2:1। বাবার বয়স ছেলের বয়সের অর্ধেক মানে কি? এদের বয়সের অনুপাত হবে 2:1 অথবা 1:2। তাহলে যে বড় তাকে 2 দেবো। তাই বাবা তো বড়, তাই বাবাকে দিছি 2 আর ছেলেকে দিছি 1। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এই অবস্থায় বাবা কত? বাবা হচ্ছে এই যে 4x প্লাস 20। তার মানে ফাদারের পরিবর্তে লেখা যায় 4x প্লাস 20। আর এই সান কত? সান হচ্ছে x প্লাস 20। তাহলে সানের পরিবর্তে x প্লাস 20 ইজ ইকুয়াল টু, এই পাশে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1। আর গুণ করে এই ক্যালকুলেশনটুকু আমি এখানে দেখাচ্ছি। দেখেন, এই 1 দিয়ে এই পাশে গুণ করলে হবে 4x প্লাস 20 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এই পাশে গুণ করলে 2x প্লাস 40। ওকে, এবার x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা 4x, এই 2x এই পাশে নিয়ে আসলে মাইনাস 2x, ওই পাশে আছে 40, এই প্লাস 20 ওই পাশে গেলে মাইনাস 20। 4x এ 2x গেলে থাকছে 2x, 40 থেকে 20 গেলে থাকছে 20। এই 2 দিয়ে ওই পাশে ভাগ হলে x ইকুয়াল টু 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। x এর ভ্যালু 10। এই x এর ভ্যালুটা বের করাই হলো চ্যালেঞ্জ। x এর ভ্যালু বের হয়ে গেলে অঙ্ক শেষ। এবার যেখানকার বয়স চাইবে সেই অবস্থানে যায় x এর মানটা বসাই দিব। কোথায় চাইছে? বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স, বর্তমান মানে এই অবস্থায়, বর্তমান মানে এই অবস্থায়। তাহলে x এর মান কোথায় বসাবো? এই বর্তমান অবস্থায় বসাবো। তাহলে বাবার বয়স কত? 4x। তাহলে এই x এর মান 10 এখানে বসাই দিলে, অতএব ফাদার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10, 4 10 কত? 40। তার মানে বাবার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। ক্লিয়ার বিষয়টা? 40 বছর। ওকে, 40 ইয়ার্স। এটা কত নাম্বার কোশ্চেন? 33। কোশ্চেন নাম্বার 33 তে কি আছে আমি দেখি। হ্যাঁ, 40 বছর। ঠিক আছে, উত্তর ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাই রাখবেন, আমি এই অঙ্কগুলো করার সময় আগে 2টা অঙ্ক রেখে আসছিলাম, ওই অঙ্ক 2টা কে মেবি 15 নাম্বার আর একটা অঙ্ক রেখে আসছিলাম। একটু কমেন্ট করে জানাই দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন কি বলছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তার মানে 70 বছর হচ্ছে ফাদার প্লাস সান। কোথায়? বর্তমানে, মানে মাঝখানে।
সংখ্যা রেখার মাঝখানে। তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, তার মানে তাদের বয়সের অনুপাত যে 5:2 ছিল এটা ছিল 7 বছর পূর্বে, মানে বর্তমান থেকে 7 বছর পূর্বে, অতীতে। বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা একটা সংখ্যা রেখা আঁকায় ফেলি। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70, তার মানে বর্তমান মানে মাঝখানে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু হবে 70। ওকে ফাইন, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল, 7 বছর পূর্বে মানে এই বর্তমান অবস্থা থেকে 7 বছর পূর্বে মানে এদিকে 7 ইয়ার্স। ওকে, 7 বছর পূর্বে এখানে ফাদার ইস টু সান ছিল 5:2। 7 বছর পূর্বে মানে এখান থেকে 7 বছর পূর্বে এখানে 5:2 ছিল, তার মানে এই অবস্থায় ফাদার কত ছিল 5x, তার মানে এই অবস্থায় ফাদার ছিল 5x আর সান কত ছিল 2x, তাহলে সান ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে আমরা বর্তমানে যাব। অনেকে বলে যে ভাই এখান থেকে কেন বর্তমানে যাচ্ছি, কারণ আমাদের একটা কন্ডিশন, প্রশ্ন মতে একটা জিনিস দেওয়া আছে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। এটা কোন অবস্থায়? এটা হলো বর্তমান অবস্থায়। তাই আমরা এই কন্ডিশনটা যদি প্রশ্ন মতে হিসেবে লিখতে যাই তাহলে আমাকে তো এই জিনিস, এই ডেটাগুলোকে ওখানে নিয়ে যেতে হবে। তাই আমরা এখান থেকে ওখানে যাচ্ছি, শখ করে না। এই অতীত থেকে এখান থেকে আমরা এই বর্তমানে যাব কেন? কারণ প্রশ্ন মতে লিখতে হলে ফাদার প্লাস সান যে 70, এটা কোথায়? বর্তমানে। কথা কি বুঝছেন? তাই আমরা এখান থেকে ওখানে যাচ্ছি। তাহলে ফাদারের বয়স এই বর্তমান থেকে 7 বছর পূর্বে, মানে এখানে যদি 5x হয় তাহলে এখান থেকে যখন বর্তমানে যাব মানে 7 বছর সামনে যাব, তাহলে 5x এর সাথে কি 7 যোগ করব, তার মানে এই অবস্থায় ফাদার হবে 5x, এই যে এই 5x এর সাথে 7 যোগ হবে, তার মানে 5x প্লাস 7। এই অবস্থায় সান হবে, সানের বয়স এখানে ছিল 2x, তাহলে এখান থেকে যখন ওখানে যাব মানে এই 7 যোগ হবে, তার মানে 2x এর সাথে 7 যোগ হবে। এবার এখানে আমাদের একটা প্রশ্ন মতে আছে, প্রশ্ন মতে কি আছে যে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 70, এটা দেওয়া আছে। তাহলে ফাদারের মান কত? 5x প্লাস 7, তাই ফাদারের পরিবর্তে বসাবো 5x প্লাস 7। সানের মান কত? 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু 70। এই ক্যালকুলেশনটা, আচ্ছা এই 5x আর 2x হচ্ছে 7x, এই 7 আর 7 14, আর ওই পাশে কি 70, এই 14 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে করতেছি, তাহলে এখানে থাকবে 7x, আর ওই পাশে 70 থেকে 14 বিয়োগ হবে, তাহলে 7x ইজ ইকুয়াল টু 56 থাকছে, 56। তাহলে এই 7 দিয়ে ওই পাশে ভাগ হলে x ইকুয়াল টু 56 কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, x এর মান 8। এখন এই x এর মানটা আমরা এখানে বসাই দিলে পরে কিন্তু পিতা পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব। বাট আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তার মানে আমার পিতা পুত্রের বয়সের অনুপাত চাইছে, বাট 5 বছর পর মানে এই অবস্থান থেকে 5 বছর পর মানে এখানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 ইয়ার্স, এই যে এখানে এখানে ফাদার তাহলে কত হবে বলেন তো? এখানে ফাদার কত হবে? এই অবস্থায় ফাদার কত? এই যে এক্স এর মান পেয়ে গেছেন 8, বসাই দেন, এখানে বসাই দেন। এক্স এর মান যদি 8 বসান তাহলে 8 এর সাথে 5 গুণ হলে 5 8 40, 40 এর সাথে 7 47। এক্স এর মান 8 হলে 8 দুগুণ 16, 16 আর 7 23। তার মানে এই অবস্থায় ফাদার 23, ছেলে ফাদার 47, ছেলে হচ্ছে 23। এইবার এখান থেকে 5 বছর পরে মানে এখানে যখন যাব তখন এই 47 এর সাথে 5 যোগ হবে, তার মানে ফাদার এখানে হচ্ছে 47 প্লাস 5 ইজ ইকুয়াল টু 52। সানের সাথে এখান থেকে যখন এখানে যাব এই সানের বয়সের সাথেও 5 বছর যোগ হবে, তার মানে সান হচ্ছে 23 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 28। এই অবস্থায় আমাদের ফাদার এবং সানের বয়সের অনুপাত চাইছে, তার মানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু ফাদার হচ্ছে 52, সান হচ্ছে 28। দেখেন আমাদের কাটা যাবে হচ্ছে 4 দিয়ে, 4 সাথে 28, 4 13 52, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 13:7। এই অঙ্কের উত্তর কত? 13:7। 23 আর 15, তাই না? আচ্ছা ঠিক আছে, 13:7। বুঝতে পারছেন কি? দেখেন এই অঙ্ক করতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি আপনাকে বোঝাচ্ছি বা আমি করানোর সময় বারে বারে বোঝাচ্ছি, এই জন্য মনে হচ্ছে টাইম বেশি লাগছে। একদমই সিম্পল, অনেক অল্প সময় করতে পারবেন। 13:7, হ্যাঁ 13:7 অনেকে উত্তর দিয়েছেন আমার আগেই, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কত নাম্বার কোশ্চেন ছিল? 34। 13:7, হ্যাঁ। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন কি বলছে এখানে, বলছে যদি ক খ থেকে 5 বছরের বড়, ক খ থেকে 5 বছরের বড় এবং খ গ থেকে গ এর বয়সের দ্বিগুণ এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের মোট বয়স হচ্ছে 50 বছর হয়, তবে ক এর বয়স কত? আচ্ছা প্রথম অংশটা কার কার রিলেশন? দেখেন প্রথম অংশের রিলেশন দেওয়া আছে, প্রথম অংশে দেওয়া আছে ক খ এর সাথে, বাট এখানে কিন্তু ক খ এর অনুপাত ধরা যাবে না, কারণ এখানে কিন্তু বলা নাই যে ক খ এর কত গুণ। এখানে বলছে ক খ এর চেয়ে 5 বছরের বড়, তাহলে এই অবস্থায় আমরা অনুপাত ধরতে পারবো না।
কিন্তু এই যে দ্বিতীয় অংশে ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ, এই জায়গাতে আমরা তাদের অনুপাত 2:1 হবে বা 1:2 হবে। যে বড় তাকে 2 দিব, যে ছোট তাকে 1 দিব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে প্রথম অংশে আমরা কি ধরতে পারি? তাকান প্লিজ। প্রথম অংশে আমরা ধরতে পারি ক্ষয়ের বয়সের দ্বিগুণ। আচ্ছা আচ্ছা, আমরা এই অংশটাকে ধরি, এই অংশটা থেকে ধরে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন এই অংশটা থেকে ধরে আসি, এই অংশটা থেকে ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ। তার মানে আমি কি বলতে পারি? ক্ষয় ইজ ইকুয়াল টু ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ। তার মানে খ বড়, তার মানে খতে হবে 2, গতে হবে 1। বুঝতে পারছেন কিনা বলেন তো? ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ, তার মানে গয়ের 1 হলে ক্ষয়ের ডাবল, তাহলে অনুপাত হচ্ছে 2:1। তাহলে খ কত হবে? খ হবে 2x, আর গ হবে কত? গ হবে হচ্ছে 1x, মানে হচ্ছে x। এখন দেখেন, যদি ক ক্ষয়ের থেকে 5 বছরের বড় হয়, এদিকে তাকান, ক ক্ষয়ের চেয়ে 5 বছরের বড়, আর ক্ষয়ের মান হবে 2x, তাহলে ক আবার ক্ষয়ের চেয়ে 5 বছরের বড়, তাহলে ক্ষয়ের যদি 2x হয়, তাহলে ক হবে এই 2x এর সাথে 5 যোগ, তার মানে ক ইজ ইকুয়াল টু 2x + 5। ব্যাস। এইবার এই যে ক খ গ এই তিনজনের বয়সের যোগ ফল হলো 50। তাইলে প্রশ্ন মতে ক প্লাস খ প্লাস গ ইজ ইকুয়াল টু 50। তাহলে কতে কত দিব? কতে দিব হচ্ছে 2x + 5, আর খতে দিব হচ্ছে 2x, আর গতে দিব হচ্ছে x ইজ ইকুয়াল টু 50। তাহলে 2x আর 2x 4x, আর হচ্ছে x কত? 5x। তাহলে 5x, আর এই 5 এই পাশে যোগ আছে, ওই পাশে যা বিয়োগ হবে, তার মানে 50 - 5, তাহলে 5x ইজ ইকুয়াল টু 45। এবার এই 5 দুই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 5। 5 9 45, তার মানে x এর ভ্যালু কত? 9। তাহলে x ইজ ইকুয়াল টু 9। x এর মান পেয়ে গেছি, মানে অঙ্ক শেষ। এবার কি বলছে? তবে ক এর বয়স কত? এখন বলেন ক এর বয়স কত ধরা ছিল? ক এর বয়স ধরা ছিল হচ্ছে 2x + 5। তাহলে x এর মান 9 পাইছেন, তাহলে 2 * x এর মান 9 প্লাস হচ্ছে 5, 9 2 18, 18 + 5 23। তাহলে আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 23 বছর। তাহলে ক এর বয়স কত? 23 বছর। ক্লিয়ার বিষয়টা? 23 বছর। আল্লাহ জানে নোটিফিকেশন যে কেন পান না। আচ্ছা, আপনি ক্লাস শেষে আমাকে নক দিন, আপনাকে একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে আপনার ফেসবুকের সেটিং চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। হয়েছে এটা? এখন শোনেন, শুরুতেই আমরা এটা ধরি নাই, আমরা এখান থেকে ধরছি। এটা থেকে ধরলেও হতো না তা না, হতো, বাট আমরা এখান থেকে আসছি, যেহেতু এখানে গুণ আছে, ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ, এখান থেকে খ আর গয়ের অনুপাত পাবো, এই জন্য ওখান থেকে শুরু করছি। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 35-এর পরে 36। 36 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। আচ্ছা, 36-এ বলছে দ্য সাম অফ এজেস অফ 5 চিলড্রেন born at the intervals of 3 years is 50 years. Okay, what is the age of the youngest child? আচ্ছা, youngest child মানে সবচেয়ে ছোট বাচ্চার বয়সটা কত? বলছে যে দ্য সাম অফ দ্য এজেস অফ 5 চিলড্রেন, মানে 5 জন শিশু আছে, তাদের এবং born at the intervals of 3 years is মানে প্রত্যেকে জন্মগ্রহণ করছে 3 বছর পর পর, প্রত্যেকে 3 বছর পর পর জন্মগ্রহণ করছে, এরকম 5 জন শিশু আছে, তাদের বয়সের সাম, এই যে দ্য সাম অফ এজেস, বয়সের সাম 50 ইয়ার্স। তার মানে হচ্ছে 5 বছর, প্রতি 3 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করছে এরকম 5 জন শিশুর বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। এই হলো খাঁটি বাংলা। হোয়াট ইজ দ্য এজেস অফ দ্য ইয়াংগেস্ট চাইল্ড, মানে তাহলে সবচেয়ে ছোট বালকের মানে বয়সটা কত? তাহলে আমরা ধরে নিচ্ছি সবচেয়ে ছোট বালকের বয়স x, ছোট বালক ইজ ইকুয়াল টু x। তাহলে তার চেয়ে যে সিনিয়র, তার বয়স হবে x + 3, তার বয়স হবে x + 3। কেন? কারণ প্রতি 3 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করছে। তাহলে এর চেয়ে যে সিনিয়র, তার বয়স x + 3, তাহলে এর আগের জনের বয়স x + 3। এর চেয়ে যে সিনিয়র, তার বয়স x + 3 এর সাথে আরো 3 যোগ হবে, মানে x + 6। বুঝেন? কিন্তু কারণ প্রত্যেকেই তো প্রতি 3 বছর ইন্টারভালে জন্মগ্রহণ করছে। একজন জন্মগ্রহণ করে 3 বছর পর আরেকজন, তার 3 বছর পর আরেকজন। হ্যাঁ, তাহলে এর পরবর্তী এর চেয়ে যে সিনিয়র, তার বয়স হবে x + 3 এর সাথে আরো 3 যোগ হবে, মানে x + 6। বুঝতেছেন? একবারে লিখে দিচ্ছি। এর চেয়ে যে সিনিয়র, তার বয়স এইটার সাথে 3 যোগ হয়ে x + 9 হবে। এর চেয়ে যে সিনিয়র, তার সাথে এর সাথে 3 যোগ হয়ে x + 12 হবে। এই হলো সেই 5 জন শিশু, 1 2 3 4 5, এই সবগুলোর যোগফল হলো 50। তাই প্রশ্ন মতে
প্রশ্ন মতে x প্লাস 3 প্লাস x প্লাস 6 প্লাস x প্লাস 9 প্লাস x প্লাস 12 ইজ ইকুয়াল টু 50। ক্লিয়ার? এখানে x x x x x কয়টা x? 1 2 3 4 আরে x প্লাস 9 তো 5, তাহলে 5টা x যোগ করলে 5x আর থাকে 3 আর 6 9 9 9 18 18 আর 12 হচ্ছে 30 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে 5x ইজ ইকুয়াল টু এই 50 থেকে 30 বিয়োগ হলে এই পাশে 20, এই 5 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 4। x এর ভ্যালু 4। তাহলে আমরা এখন কি 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 বের করতে বলছে? দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট চাইল্ড, মানে সবচেয়ে ছোট বালকের বয়স কত? তো সবচেয়ে ছোট বালক তো বোঝাই যাচ্ছে, এই ছোট বালক x ধরছিলাম, তাহলে x এর মান বের হইছে মানে ছোট বালকের বয়স বের হইছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 4 বছর। ঠিক আছে বিষয়টা? তাহলে উত্তর কত? 4 বছর। ক্লিয়ার? উত্তর হচ্ছে 4 বছর। 4 বছর 1 নাম্বার অপশন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 36 এর পরে 37, কোশ্চেন নাম্বার 37। দেখেন কোশ্চেন নাম্বার 37 এ কি বলছে। আচ্ছা, কোশ্চেন 37 এ বলছে আব্দুল আজিজ আব্দুল করিমের চাইতে 3 বছরের ছোট। ওকে ফাইন, এখানে একজন লোক হচ্ছে আব্দুল আজিজ, হ্যাঁ, একজন হচ্ছে আব্দুল আজিজ, একজন হচ্ছে আব্দুল করিম। ওকে, আব্দুল আজিজ আব্দুল করিমের চেয়ে 3 বছরের ছোট, তার মানে আব্দুল করিম হচ্ছে ছোট, আব্দুল আজিজ হচ্ছে আব্দুল আজিজ আব্দুল করিমের চেয়ে 3 বছরের ছোট, তার মানে আজিজ ছোট করিম বড়। ওকে, আফজালের বয়স আব্দুল আজিজের থেকে 2 বছর কম। আফজালের বয়স আব্দুল আজিজের থেকে 2 বছর কম। মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতম মানে সবচেয়ে বড়, বুঝছেন, সবার মধ্যে সবচেয়ে বড়, তাকে হলো জ্যেষ্ঠতম। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 বছর হলে আফজালের বয়স কত? আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা কাজ করি। আব্দুল আজিজ আব্দুল করিমের চেয়ে 3 বছরের ছোট, তাহলে এখানে ছোটকে ছোটজনকে x ধরে নিতে হয়, তাহলে বড়জনের সাথে 3 বছর যোগ করলেই হবে। তাহলে এখানে কিন্তু আব্দুল আজিজ আব্দুল করিমের চেয়ে 3 বছরের ছোট, তার মানে আজিজ হলো এখানে, এই দুইজনের মধ্যে আজিজ ছোট, তাহলে ধরি আজিজের বয়স x বছর, ধরি আজিজ AZ, হ্যাঁ, আজিজ ইকুয়াল টু x বছর। তাহলে করিম কত হবে? তাহলে করিম হবে x প্লাস 3, কারণ আব্দুল আজিজ আব্দুল করিমের চেয়ে 3 বছরের ছোট, তার মানে আজিজ যা হবে করিমের বয়স 3 বছর বড় হবে। আফজালের বয়স আব্দুল আজিজের চেয়ে 2 বছরের কম। বুঝেন এবার রিলেশনটা কার কার? আফজাল আর হচ্ছে আজিজ, তার মধ্যে আজিজেরটা তো আমরা ধরেই নিছিলাম। তাহলে আফজালের বয়স আব্দুল আজিজের বয়সের থেকে 2 বছর কম, তার মানে এবার আফজাল ছোট। আজিজের যদি x হয় আফজাল হবে 2 বছর ছোট, তার মানে আফজালকে f দ্বারা প্রকাশ করলাম x মাইনাস 2 বছর। ক্লিয়ার বিষয়টা? এই লাইনের কাজ শেষ। এবার মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মেছে। তাহলে মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করছে। এইবার আমাকে বলেন, তাহলে মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এই জায়গা থেকে কি বোঝায়? এই জায়গা থেকে কি বোঝায়? মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে, তার মানে আমরা কি এটা বলতে পারি আব্দুল আজিজের বয়স যখন 0 বছর তখন মুমিনের বয়স 5 বছর। আব্দুল আজিজের বয়স যখন 0 বছর মানে কেবল জন্মগ্রহণ করছে তখন মুমিনের বয়স 5 বছর, কারণ মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে। বুঝেন? তাহলে আমাকে এখন বলেন, তাহলে আব্দুল আজিজের বয়স যখন x বছর তখন মুমিনের বয়স কত? এই জায়গাটা চ্যালেঞ্জ। কিন্তু আব্দুল আজিজের বর্তমান বয়স কিন্তু x, এই যে এগুলো কিন্তু বর্তমানের হিসাব, এগুলো কিন্তু বর্তমানের হিসাব, এই যে সব বর্তমানের হিসাব, এগুলো সব বর্তমানের হিসাব। এইবার মুমিনের বয়স যখন 5 বছর তখন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে, তাহলে আব্দুল আজিজের বয়স এখন কত? মুমিনের বয়স এখন কত? মুমিনের বয়স এখন x প্লাস 5, মুমিনের বয়স এখন x প্লাস 5। এই জায়গাটা অনেকে বুঝবে না, এই লাইন থেকে বুঝতে হবে মুমিনের বয়স এখন x প্লাস 5 কেন জানেন? কারণ আব্দুল আজিজের বয়স এখন x বছর, তাহলে আব্দুল আজিজের বয়স যখন 0 ছিল, এদিকে তাকান, আব্দুল আজিজের বয়স যখন 0 ছিল তখন মুমিনের বয়স 5, তাহলে আব্দুল আজিজের বয়স এখন x, তাহলে আব্দুল আজিজের বয়স 0 থেকে x হইছে, তাহলে এই যে আব্দুল আজিজের বয়স যে 0 থেকে x হলো, এই কয়দিনে তো মুমিনের বয়সও তো x বছর বেড়ে গেছে, তাহলে মুমিন তো আব্দুল আজিজ যখন 0 তখনই তো মুমিন 5 ছিল।
তাহলে আব্দুল আজিজ 0 থেকে 5 গেছে, সরি 0 থেকে x বছর বয়স হয়েছে, তাহলে এই কয়দিনে মুমিনের বয়সও তো 5 x বছর বাড়ছে, তাহলে মুমিনের বয়স আব্দুল আজিজের বয়স যখন x হয়ে গেল, তাহলে মুমিনের বয়স হলো ওই আগের 5, আর এই যে আব্দুল আজিজের যে x বছর হয়েছে এই x যোগ করলে x + 5। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? বুঝছেন কি? এই জায়গাটা বুঝছেন? অনেকে বোঝে না এই লাইনটা, এই যে এই লাইনটা যে আব্দুল আজিজ মুমিনের বয়স কি করে x + 5 আসলো, কারণ এখানে তো মুমিনের বয়সের কথা উল্লেখ নাই। এই যে বুঝেনি তো, মুমিনের বয়স যখন 5 আব্দুল আজিজ তখন জন্মেছে, তার মানে আব্দুল আজিজের বয়স যখন 0 মুমিনের বয়স তখন 5, তাহলে আব্দুল আজিজের বয়স এখন x হয়ে গেছে। তাহলে 0 থেকে আব্দুল আজিজের বয়স x হলে মুমিনের বয়স কি ওখানে 5এই বসেছিল না? মুমিনের বয়সে x বছর বাড়ছে, তাহলে মুমিনের বয়স হচ্ছে আব্দুল আজিজের যে বয়স তার সাথে 5 বছর যোগ হবে। আরো সহজ করে যদি বলি মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড়, এইটুক বুঝলেই হয়। আরো সহজ করে যদি বলি মুমিন আব্দুল আজিজ, এই লাইনের কথা, এই যে লাইনটা না, এটা বোঝেন, অনেকে মনে রাখতে পারে, এই লাইন মানেই বোঝায়, এই যে এই লাইন মানেই বোঝায় মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছর বড়, এইটুক বুঝলেই হবে, এর আর পেঁচায়েন না, মানে আমরা না পেঁচাই। এই লাইন মুমিনের বয়স যখন 5 আব্দুল আজিজ তখন জন্মগ্রহণ করেছে, এই লাইনের খাঁটি বাংলা অর্থ হলো মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড়। তাহলে মুমিন যদি আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড় হয়, তাহলে আব্দুল আজিজের বয়স যদি x হয়, তাহলে মুমিনের বয়স তো x + 5 হবে। আরো সহজ হলো না? আরো সহজ হলো না? আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মানে এই লাইন মানে মুমিনের বয়স যখন 5 আব্দুল আজিজ তখন জন্মগ্রহণ করেছে, এই লাইন দ্বারা এটাই বোঝায় মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড়। তাহলে মুমিন যদি আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড় হয়, তা আব্দুল আজিজের বয়স তো x ধরছি, তাহলে মুমিনের বয়স কি ধরতে হবে? x + 5। ওকে, এবার আমরা কি বলছে, এদের মধ্যে জ্যেষ্ঠতম, তাহলে এখন দেখেন এই ডেটাগুলো অ্যানালাইসিস করেন, এদের মধ্যে জ্যেষ্ঠতম আব্দুল আজিজ x, আর এটা কি করিম, করিম হচ্ছে x + 3, আর এই আবার x - 2, আর এই যে মুমিন হচ্ছে x + 5, তার মানে এই চারজনের মধ্যে জ্যেষ্ঠতম হলো মুমিন x। তাহলে মুমিনের বয়স কত? x + 5। আর প্রশ্নে বলা আছে এদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52, সরাসরি বলছে না, বলছে জ্যেষ্ঠতম, তাহলে এদের মধ্যে জ্যেষ্ঠতম কে? মুমিন। তাহলে প্রশ্ন মতে x + 5, এই মুমিনের বয়স হচ্ছে এই যে 52, জ্যেষ্ঠতম হচ্ছে 52, তাহলে জ্যেষ্ঠতম তো মুমিন, তার মানে মুমিনের বয়স হচ্ছে x + 5, আর প্রশ্নে বলছে জ্যেষ্ঠতমের বয়স 52, তার মানে x + 5 = 52। তাহলে x = কি? এই 5 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 52 - 5, তাহলে x = 47। x এর মান 47। এখন দেখতে হবে কার বয়স চাইছে, অঙ্কে চাইছে আফজালের বয়স কত, তা আফজালের বয়স তো x - 2, তাহলে x বের হইছে, তাহলে অতএব আফজাল = x - 2, x এর মান হচ্ছে 47, সেখান থেকে 2 বিয়োগ করলে 45। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 45। কত আসছে আপনাদের? 45। দেখেন আমি দেখে দিচ্ছি, আমি মানে এটা দেখে দিচ্ছি। 37 নম্বরের উত্তর হচ্ছে 45 ইয়ার্স। ইয়েস, 45 ইয়ার্স। এই জায়গাটা কিন্তু অনেকে বোঝে না যে কেন x + 5। সরাসরি বলা নাই যে মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড়, ইনডিরেক্টলি ওইটাই বলা আছে যে মুমিনের বয়স যখন 5 আব্দুল আজিজ তখন জন্মেছে, তার মানে কি মুমিন আব্দুল আজিজের চেয়ে 5 বছরের বড়, কারণ সে 5 বছর আগে পৃথিবীতে আসছে। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 37 এই কটাই নাকি? 37 পর্যন্তই শেষ? 37 এর পরে তো আর নাই। তাহলে এখন আমাদের যে দুইটা অঙ্ক বাকি ছিল কোন কোনটা? 23 আর কত বললেন? 23 আর কত বললেন? 23, তার আগে হচ্ছে 15 নাম্বার অঙ্কটা করাই। এই পিতা পুত্রের বয়সের যত অঙ্ক আছে বইয়ে, তার মধ্যে সবচেয়ে কনফিউজিং অঙ্কটা হচ্ছে এই 15 নাম্বার অঙ্কটা, এবং এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্ট মানে সলভ করতে পারে না, হ্যাঁ, বোঝে না যে আসলে এখানে কি বলছে। আমি সুন্দর করে বলে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন, এবং এইটা হচ্ছে 31 BCS লিখিত পরীক্ষার প্রশ্ন, বুঝছেন? 31 BCS লিখিত পরীক্ষার প্রশ্ন, প্রিলির প্রশ্ন না, কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন। 31 BCS রিটেনে আসছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে। এই যে কথা একটা বলে দিছে, পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা, তাহলে এখন দেখেন
এখানে কিন্তু কোথাও বলা নাই যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 3 গুণ, 2 গুণ, এগুলো কিন্তু কিছু বলা নাই। তার মানে পিতা পুত্রের বয়সের অনুপাত কিন্তু এখানে দেওয়া নাই, কোনো অনুপাত দেওয়া নাই। তো কোনো অনুপাত দেওয়া নাই, পিতা পুত্রের বয়সের মধ্যে কোনো রিলেশন দেওয়া নাই, তাহলে আমরা কি করব? আমরা একটা কাজ করব, আমরা ধরে নিব পিতার বয়স x বছর, পুত্রের বয়স y বছর ধরে নিব। অথবা আপনি ধরতে পারেন পিতার বয়স x বছর আর এটা হলো পিতা পুত্রের বয়সের সমষ্টি, তাহলে এই সমষ্টি থেকে পিতার বয়স বাদ দিলে পুত্রের বয়স 50 মাইনাস x বছর, এইভাবেও ধরতে পারেন। বাট আমি এটা নিষেধ করছি। আপনি ধরবেন পিতার বয়স x, পুত্রের বয়স y। তাহলে ধরি এখানে তো কোনো অনুপাত দেওয়া নাই, তাহলে আমি কি করে ফাদার ইস টু সান লিখবো? যেহেতু অনুপাত বা কোনো রিলেশন দেওয়া নাই, মানে পিতা পুত্রের বয়সের কত গুণ, তাহলে আমি কি করব? কিছু করার নাই, এখানে পিতা পুত্রের বয়স আলাদা করে ধরে নিতে হবে। তাহলে ধরি ফাদার ইজ ইকুয়াল টু এক্স, এটা মানে বর্তমান। আবার বলছি, পিতা পুত্রের বয়সের সমষ্টি 50, এটা হচ্ছে বর্তমান। হ্যাঁ, এখানে আমি লিখছি প্রেজেন্ট, এখানে PRESENT। আচ্ছা, বা আমি সংখ্যা রেখে আঁকাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখেন, তাহলে এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি, এটা হচ্ছে ফাদার প্লাস সান। আচ্ছা, ধরি ফাদার ইজ ইকুয়াল টু এক্স বছর, তাহলে সান ইজ ইকুয়াল টু ওয়াই বছর ধরে নিচ্ছি। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, 1 নাম্বার ইকুয়েশন নাম্বার 1। এইবার দেখেন, মূল খেলা হলো এখন পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, আমাকে বলেন পিতার বর্তমান বয়স কিন্তু এক্স, অঙ্কে বলছে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, তাহলে পিতার বয়স এখন এক্স, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে কোনো এক সময় পুত্র যদি বেঁচে থাকে, তাহলে পুত্রের বয়স হতে এক্স বছরে পৌঁছবে না? তাহলে এই যে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, এই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা কিন্তু বর্তমানের না, ভবিষ্যতের। এই ঘটনাটা ভবিষ্যতের। এই জায়গাটা না অনেক একটা ছোট্ট একটা জায়গা, বোঝে না বলে অঙ্কটা সলভ করতে পারে না সবাই। মনোযোগ দেন। তাহলে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়সের সমান হবে, তা পিতার বর্তমান বয়স তো এক্স। তাহলে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে পিতার বর্তমান বয়স যা আছে, পুত্রের বয়সটা যখন এখানে এইটা হবে, কখন হবে? নিশ্চয়ই ভবিষ্যতে কোনো এক সময়। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমাকে বলেন, তাহলে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, সেটা নিশ্চয়ই ভবিষ্যতের কোনো একটা জায়গায়। তাহলে পুত্রের বয়স, এখানে লিখতেছি, পুত্রের বয়স পিতার বয়সের সমান হলে, আপনারাই বলেন, পুত্রের বয়স পিতার বয়সের সমান হলে, তাহলে এই অবস্থায় যে এখানে ভবিষ্যতে কোনো এক সময় হবে, আমি জানি না কখন হবে। তাহলে এই অবস্থানে পুত্র কত হবে বলেন? সান ইজ ইকুয়াল টু হবে এই অবস্থানে এক্স। কেন? কারণ পিতার বর্তমান বয়স এক্স। তো অঙ্কে বলছে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, তো এই ঘটনা তো ভবিষ্যতে কখনো ঘটবে। মনে করেন যে পিতার বয়স 50, পুত্রের বয়স হচ্ছে 18। তো অঙ্কে বলছে যে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, তা পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে মানে 50 হবে। তা 50 কখন হবে? পুত্র এখন 18 বছরে আছে, 50 হতে হলে সেটা ভবিষ্যতে। তাহলে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, সেটা ভবিষ্যতে কোনো এক সময় ধরলাম। এখানে কত বছর পরে আমি জানি না। তাইলে আমি কি বলতে পারি যে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে বর্তমানে পিতা যা, পুত্র ভবিষ্যতে যখন ওই ঘটনায় চলে যাবে, ওই বছরে চলে যাবে, তাহলে পুত্রের বয়স তখন হয়ে যাবে এক্স বছর, কারণ পিতার বর্তমান বয়সে এক্স। তাহলে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে এক্স এর সমান হবে, তাই আমরা এই অবস্থানে পুত্রকে এক্স দিছি, কারণ ওই অবস্থানে পুত্রের বয়সটা পিতার যে বর্তমানে বয়স ছিল সেটা সমান হয়ে যাবে। এইবার খেলা হলো, আপনারা আমাকে বলেন এই অবস্থানে ফাদারের বয়স কত হবে? এইটা হলো মূল কোশ্চেন। বলেন এই অবস্থানে ফাদারের বয়স কত হবে, এইটা আমাকে বলেন। কেউ যদি বলতে পারেন তার জন্য পুরস্কার আছে। এই অবস্থানে ফাদারের বয়স কত? পুরস্কার আছে। বলেন। এই অবস্থানে ফাদারের বয়স কত বলেন?
না, আমি ওইটা চাইনি। আপনারা সবাই যে উত্তর দিচ্ছেন আমি ওইটা চাইনি। এক্স প্লাস 50, এক্স প্লাস 50, এক্স প্লাস 26, 102 মাইনাস এক্স। সবাই কমেন্ট করতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই 2x। এদিকে তাকান, এই অবস্থায় ফাদারের বয়স হবে কত জানেন? এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। ওই অবস্থায় ফাদারের বয়স হবে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। ইয়েস, এই যে নুসরাত নাইস, এটাই আপনার প্রশ্নটা ঠিক আছে যে কত বছর পর হচ্ছে সেটাই তো জানি না। আপনারা একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন। এদিকে তাকান, ফাদারের এই বর্তমান বয়স এক্স না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুত্রের বয়স তো এক্স হইছে, তাহলে এই বর্তমান থেকে কত বছর পরে এক্স হইছে, এটা কিভাবে পাবেন? এদিকে তাকান প্লিজ। আচ্ছা, পুত্রের বয়স বর্তমানে কত ছিল? ওয়াই, আর ওখানে যে কত হইছে? এক্স। তাহলে পুত্রের বয়স বাড়ছে কত? এদিকে তাকান, পুত্রের বয়স বাড়ছে কতটুকু? ওয়াই বছর তো তার এই সময় ছিল, আর ওই অবস্থানে এক্স হইছে, তাহলে পুত্রের বয়স বৃদ্ধি পাইছে কতটুকু? এক্স থেকে ওয়াই বাদ দেন। তার মানে এখান থেকে ওখানে যাওয়াতে পুত্রের বয়স বৃদ্ধি পাইছে এক্স মাইনাস ওয়াই। তাহলে ভেরি সিম্পল, পিতার বয়সও তো এক্স মাইনাস ওয়াই বৃদ্ধি পাবে, কারণ দুজনের বয়স তো আলাদা বৃদ্ধি পাবে না। আপনি এখন আছেন, আপনার বয়স এখন 25, আপনার বাবার বয়স এখন 60, তাহলে এখন থেকে 10 বছর পরে আপনার বাবার বয়সও 10 বছর বেড়ে যাবে, আপনার বয়সও 10 বছর বাড়বে। তার মানে এখান থেকে ওখানে গেছেন, পুত্রের বয়স যত কয় বছর বাড়ছে পিতার বয়সও ঠিক তত কয় বছরই বাড়বে। তাহলে পুত্রের বয়স এখানে ছিল ওয়াই, আর পুত্র যে পৌঁছাইছে এক্স বছরে, তাহলে পুত্রের বয়স বৃদ্ধি পাইছে কত? আগের বয়স, এই বয়স থেকে তার আগের বয়স বাদ দিলেই তো পাইছি। তার মানে পুত্রের বয়স বৃদ্ধি পাইছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বুঝছেন? তাহলে পিতার বয়সও বৃদ্ধি পাইছে এক্স মাইনাস ওয়াই, তাহলে পিতার বয়স এখানে ছিল এক্স, আর এখান থেকে ওখানে যাওয়াতে বৃদ্ধি পাইছে এক্স মাইনাস ওয়াই, তাই এইটার সাথে এক্স মাইনাস ওয়াইটা যোগ হচ্ছে। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সহজ সরল মানুষ, তাই কিছু বলেননি। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে হবে, এইটাই অনেকে বোঝে না। তার মানে এখানে এই যে এই বর্তমান অবস্থা থেকে এই অবস্থাটা হলো এক্স মাইনাস ওয়াই বছর পরে, এক্স মাইনাস ওয়াই বছর পরের ঘটনা আমরা উল্লেখ করতেছি। বুঝছেন কিনা বলেন? আচ্ছা, তাহলে এখন বলেন, তাহলে এই অবস্থায় পুত্র হলো এক্স বছর আর পিতা হলো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বছর, আর এই অবস্থায় এই দুইজনের বয়সের সমষ্টি 102 বলা আছে। দেখেন, পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের যোগফল হবে 102। তার মানে এই যে এই অবস্থায় পিতা এবং পুত্রের বয়সের যোগফল 102। তাহলে প্রশ্ন মতো এখানে আরেকটা প্রশ্ন মতো আছে, মানে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 102। ফাদারের বয়স হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, আর সানের বয়স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 102। কয়টা এক্স? তিনটা এক্স। তার মানে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 102। এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। 102 হবে, 102 এটা 2 নাম্বার ইকুয়েশন। এই যে 1 নাম্বার ইকুয়েশনে ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 50, আর 2 নাম্বার ইকুয়েশনে ছিল 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। এই দুইটা ইকুয়েশন সলভ করে x y এর মান বের করতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, তাহলে 2 নাম্বার ইকুয়েশনে কি আছে? 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 102, আর 1 নাম্বারে আছে কি? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50। এবার তাকান, আমি যদি এই দুইটা ইকুয়েশন যোগ করি তাহলে y কেটে যাবে, তাহলে এখান থেকে 3x আর x কি? 4x, তাহলে 4x আর এগুলো যোগ করলে 152। তাহলে x ইজ ইকুয়াল টু কি? 152 ডিভাইডেড বাই 4। 3 4 12, 3 4 12 থাকলো কত? থাকলো হচ্ছে 3 8, 3 এর পরে 2 32, 4 8 32। তাহলে x ইজ ইকুয়াল টু 38। তার মানে পিতার বয়স 38। এই যে x হলো পিতা ধরছিলাম, এই x এর মান একে বসান আর 2 এ বসান, যাতেই বসান হয়ে যাবে। x এর মান একে বসিয়ে, x এর মান একে বসিয়ে বসান, একে মানে এই যে এখানে বসান। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50। x এর মান কত? x এর মান হচ্ছে 38 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50। এই 38 বসে বিয়োগ হলে ওয়াই ইজ ইকুয়াল টু 12, তার মানে ওয়াই এর মান 12। তার মানে 38 এবং 12 বছর,
38 বছর 12 বছর। ক্লিয়ার কিনা বলেন? হয়েছে এটা 38 12 অঙ্কটা 31তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে। 31 মানে এই অঙ্কের সমস্যাটা কোথায় জানেন? এই অঙ্কের সমস্যা হলো এই জায়গাতে বোঝে না যে হ্যাঁ এই পিতার বয়স x পুত্রের বয়স y x + y = 50। অঙ্কে বলছে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, তার মানে পিতা বর্তমানে x, তার মানে পুত্র যখন x বছর হবে, তাহলে পুত্র তখন x, তাহলে পিতা তখন কত হবে? পুত্র যখন পিতার বয়সের সমান হবে মানে x বছর হবে, তাহলে পিতা তখন কত হবে? পিতা তখন কত হবে? তাহলে তো জানতে হবে যে এই যে পুত্র যখন x বছর হলো, এই ঘটনাটা বর্তমান থেকে কত বছর পরের ঘটনা। তাহলে পুত্রের বয়স y ছিল আর পুত্র হয়ে গেছে x, তাহলে পুত্রের বয়স বাড়ছে কতটুক? x - y বছর বাড়ছে। তার মানে পিতার বয়সও তো এই সময় x - y বছর বাড়ছে, তাই পিতার বর্তমান বয়স x, তার সাথে যোগ হয়েছে x - y, এই দুটার যোগফল আবার 102। দুইটা সমাধান করে পিতা পুত্রের বয়স বের করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা এবার দেখেন হয়েছে, ক্লিয়ার হয়েছে? এখন এটা আপনি যদি এমসিকিউ পরীক্ষা আসে এটা করতে পারেন অপশন টেস্ট। ফর এমসিকিউ অপশন টেস্ট, তাকাবেন প্লিজ। এমসিকিউ এর জন্য আপনি এটা অপশন টেস্ট করতে পারেন। ফর এমসিকিউ ওপিটি মেথড, অপশন টেস্ট। আচ্ছা কিভাবে? আপনাকে নির্ণয় করতে বলছে পিতা পুত্রের বর্তমান বয়স, তার মানে অপশনে আপনার পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া থাকবে। মনে করেন যে 38 আর 12 দেওয়া আছে। শুরুতেই এটা নাও থাকতে পারে, আমি আরেকটা দেখে দেখাচ্ছি। কি প্রস্তাব এটা? প্রাইমারি পরীক্ষা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বন্ধ দেওয়া যায় না? প্রাইমারি পরীক্ষা কয় তারিখে? প্রাইমারি পরীক্ষা তো আমাদের শুক্রবারে, তাই না? আচ্ছা দেখছি, সমস্যা নেই, বন্ধ না করে আমরা ক্লাসটা করি। হ্যাঁ, কারণ ক্লাসটা পরে করে নিয়েন, খালি খালি একদিন বন্ধ দিলে সময় নষ্ট হবে। এমনিতেই তো মাঝে মাঝে তো বন্ধ দেই। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, ক্লাসটা শেষ করি। আচ্ছা এই যে পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে, নির্ণয় করতে বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, তার মানে অপশনে পিতা এবং পুত্রের বর্তমান বয়স দেওয়া থাকবে। তাহলে 38 আর হচ্ছে 12। এদিকে তাকান। এখন প্রথম শর্ত কি? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। তার মানে আপনাকে প্রথমে দেখতে হবে যে পিতা এবং পুত্রের বয়সের যোগফল 50 হয় কিনা। এই যে 38 আর 12 50 মিলে গেছে প্রথম শর্ত। প্রথম শর্ত মিললেই মারা যাবে না, দ্বিতীয় শর্ত দেখতে হবে। দ্বিতীয় শর্ত বলছে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে। ওকে, তাহলে পুত্রের বর্তমান বয়স 12। পুত্রের বর্তমান বয়স কত? 12। পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে মানে কি জানেন? মানে পুত্রের বয়স যখন 12 থেকে 38 হবে তখন তাদের সমষ্টি হবে 102। ওকে ফাইন, ওকে ফাইন। এদিকে তাকান। তাহলে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে মানে পুত্র হবে এখন 38, মানে সান হয়ে যাবে 38। তাহলে ফাদার কত হবে? ফাদারের তো 38 আগে ছিলই, এর সাথে যোগ হবে ফাদারের বয়স কতটুকু বাড়বে। তাহলে পুত্রের বয়স 12 থেকে 38 আসছে, কয় বছর বাড়ছে? 12 থেকে 38 কয় বছর বলেন? 12 থেকে 38 26 বছর। তাহলে পুত্র 12 থেকে 38 আসছে, মানে পুত্রের বয়স বাড়ছে 38 - 12 26 বছর। তার মানে পিতার বয়সে 26 বছর বাড়বে, তাই 38 এর সাথে 26 যোগ হবে। 38 আর 26 কত? 3 2 5 আর 1 6 64। এইবার দেখতে হবে যে এই অবস্থায় মানে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে এই অবস্থায় পিতা পুত্রের এই বয়সের যোগফল 102 হয় কিনা। তার মানে 38 আর 64 102 হয় কিনা। যদি হয় এটাই উত্তর। তাহলে 4 2 7 3 9 আর 1 10 102 মিলে গেছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 38 আর 12। ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন মনে করেন যে একজন বলছে যে ভাই 1 নম্বর অপশনই যে এরকম উত্তর থাকবে, নাও থাকতে পারে। ওকে ফাইন, ধরেন 40 আর 10 দেওয়া আছে। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 40 আর 10 যোগ করলে 50 হয়। প্রথম অপশন মিলে গেছে। এবার বলছে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে তার মানে পুত্র হবে 10 থেকে 40। আচ্ছা 10 থেকে যদি 40 হয় তার মানে সান হবে 40। তাহলে ফাদার কত হবে এখন? 10 থেকে পুত্র 40 হয়েছে, তাহলে কত বছর বাড়ছে? পুত্রের বয়স কত বছর বাড়ছে? 40 - 10 30। তার মানে এই অবস্থায়
পিতার বয়সও 30 বাড়বে, তার মানে পিতার যে 40 ছিল সেই 40-এর সাথে 30 যোগ হবে, 30 আর 40 কত 70। তাহলে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হয়েছে তখন পিতা পুত্রের সমষ্টি 40 আর 70 110, কিন্তু প্রশ্নে বলা আছে যে সমষ্টি হবে 102, তাই এটা উত্তর না। বুঝাইতে পারছি কিনা বলেন? এইভাবে আপনাকে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে অপশন টেস্ট করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এবার কত নাম্বার আছে? এই অঙ্কটা হচ্ছে 31তম বিশেষ লিখিত পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ, দেখবেন যে বই পুস্তকে যে সমাধান দেওয়া আছে মানে বুঝাই কঠিন ভাই, বুঝাই কঠিন, এই জন্য অঙ্কটা অনেকে স্কিপ করে, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এবার দেখেন কি বলছে, একজন আচ্ছা এখানে এই বয়সটা উল্লেখ নেই, এটা মানে 62 বছর, এই বয়সটা উল্লেখ নাই, কেমন লাগে বলেন? হ্যাঁ, এটাকে বয়সটা উল্লেখ নাই, মেবি 62 বছরের, মেবি 62 বছরের এক ব্যক্তি। আচ্ছা আমি একটু একটু অঙ্কটা দেখে নিই, মনেও নেই, কালকে যে এটা ভুল বেরোলো সেটা মনেও নেই, একটু আমাকে সময় দেন, 1 মিনিট সময় লাগবে হয়তো, আমি একটু দেখছি। আচ্ছা এটা 40 বছর, এটা 40 বছর, ওটা 40 বছর, এটা হলো 40 বছর, বুঝছেন? এই 40 বছর, এখানে 40 বসবে, কিংবা আমি উপরে লিখে দিয়ে দিলাম। আচ্ছা 40 বছরের একজন ব্যক্তির 6, 3 ও 1 বছরের 3টি পুত্র আছে। কত বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80% হবে? আচ্ছা এবার তাকাইন প্লিজ, পিতার বয়সের 80% হবে। আচ্ছা 40 বছরের একজন ব্যক্তির 6, 3 ও 1 বছরের 3টি পুত্র আছে, কত বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের সমষ্টির 80% হবে? মানে কি জানেন? আচ্ছা ধরে নিচ্ছি যে ঘটনাটা x বছর পরে ঘটবে, এদিকে তাকান, ধরে নিচ্ছি ঘটনাটা x বছর পরে ঘটবে, তাহলে ধরি x বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80% হবে। তাহলে ঘটনাটা x বছর পরে ঘটবে, তাহলে আর এই বয়সগুলো এই যে 40, তারপরে এইগুলো হচ্ছে বর্তমান বয়স, বুঝছেন? এই 40 হচ্ছে পিতার বর্তমান বয়স, আর এই যে 6, 3, 1 এগুলো হচ্ছে ওই 3 পুত্রের বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স যদি এইটা হয়, এদিকে তাকান, বর্তমান বয়স, এই যে বর্তমান বয়স, এই বর্তমানে ফাদার হচ্ছে 40 আর সন 1, এই যে S1 মানে সান 1, হ্যাঁ, সান 1 হচ্ছে 6, সান 2 হচ্ছে 3 আর সান 3 হচ্ছে 1। আর এই ঘটনাটা ঘটবে কি বর্তমান থেকে x বছর পরে, তার মানে এখান থেকে x বছর পরে, যে x বছর মানে এই অবস্থানে। এখন আপনারা আমাকে বলেন এই বর্তমান বয়সে যদি ফাদারের 40 হয়, তাহলে এখান থেকে x বছর পরে ফাদার কত হবে? ফাদার ওই 40-এর সাথে x যোগ হবে, এই যে ফাদারের বয়স 40 ছিল আর x বছর পরে যেহেতু ঘটনাটা ঘটতেছে, তাহলে সবার বয়সের সাথে x যোগ হবে। তাহলে সান 1 এর বয়স কত হবে? সান 1 এর বয়স হবে 6 + x। সান 1 কারণ x বছর পরে তো সবারই বয়স x বাড়ছে, তাহলে ওখানে সবার বয়সই তো x বছর বেশি হবে, তাহলে সান 2 এর বয়স কত হবে? 3 + x। সান 3 এর বয়স কত হবে? 1 + x। এইবার প্রশ্নে বলছে এই x বছর পরে এই তিনজনের বয়সের সমষ্টি হবে ফাদারের বয়সের 80%। তাহলে প্রশ্ন মতে মানে এই ঘটনাটা কিন্তু এই প্রশ্ন মতে কিন্তু এখানকার জায়গা নাই, তাই আমি এখানে দেখাচ্ছি। প্রশ্ন মতে S1 + S2 + S3 = ফাদারের 80%। বুঝছেন কিনা বলেন? এটা কিন্তু ঘটনাটা কিন্তু বর্তমানের না, x বছর পরের। তাহলে S1 এর মান কত বসাবেন x বছর পরে? ওই যে 6 + x। S2 এর মান 3 + x। S1 এর মান 1 + x = ফাদারের মান কত? ফাদারের মান 40 + x ইনটু এর সাথে বসবে 80%, মানে 80 / 100।
তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে তিনটা এক্স, তাহলে 3x, 6 আর 3 9 আর 1 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 40x। এই শূন্য আর এই শূন্য কাটা, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, তাহলে এখানে থাকতেছে 4 ডিভাইডেড বাই 5। ওকে, আচ্ছা এখন আমরা আর গুণ করব। এই 5 এই পাশ থেকে এই পাশে এসে এদের সাথে গুণ হবে, আর 4 এখানে এদের সাথে গুণ হবে। তাহলে 5 এই পাশে এসে এদের সাথে গুণ হলে 3 5 15x প্লাস 5 10 50 ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4 10 4 4 16 160 160 প্লাস হচ্ছে 4x। এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে 15x, এই 4x এই পাশে আসলে বিয়োগ হবে, এই পাশে 160, এই 50 ওই পাশে বিয়োগ হবে, তাহলে এখানে 15x থেকে এটা 11x ইজ ইকুয়াল টু 110। দেখেন তাহলে x ইকুয়াল টু এই 11 দিয়ে এই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 11, 11 কে 11 আর একটা শূন্য বসে গেল মানে 10, x ইজ ইকুয়াল টু 10, x এর ভ্যালু 10। এখন নির্ণয় করতে বলছে কিসের মান, কত বছর পরে, কত বছর পরে এই ঘটনা ঘটবে। আমরা তো ধরে নিছি x বছর পরে, তার মানে এই x এর মানই আমাদের উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 10 বছর, তাহলে উত্তর হচ্ছে 10 বছর। হয়েছে এটা হয়েছে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের নতুন চ্যাপ্টার গড়। গড় আমাদের নতুন পিডিএফটা বের করি। দেখেন গড় খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। গড় এভারেজ, এখন এই গড় থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, আমি একটু বলে নিচ্ছি। হ্যাঁ অপশন টেস্টও করা যাবে, রাইট, অপশন টেস্টও করা যাবে, সমস্যা নেই, অপশন টেস্টও করা যাবে। সে অঙ্ক কোথায় গেল, অঙ্কটাই তো আর পাচ্ছি না। 23 নাম্বার, 23 অপশন টেস্টও করা যাবে, এই যে অপশন টেস্টও করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে কত বছর পরে, কত, এটা 40 বছর, এটা কিন্তু পিতার বর্তমান বয়স 40, এটা দেওয়া আছে 40 বছরের একজন ব্যক্তির। আচ্ছা কত বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80% হবে। এখন আমাকে দেখতে হবে যে ঘটনাটা, তাহলে আমরা ধরে নিচ্ছি 10 বছর পরে ঘটনাটা ঘটবে, তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে আপনারাই বলেন। পিতার বর্তমান বয়স যদি 40 হয়, তাহলে 10 বছর পরে ফাদার হবে 50, 40 প্লাস 10 ইজ ইকুয়াল টু 50, রাইট। এখন 3 পুত্রের সমষ্টি কত হবে, তাহলে 10 বছর পরে তো পুত্রগুলোর বয়সও 10 বছর বাড়বে, তাহলে পুত্রের বয়স প্রথম জনের 6 ছিল, 6 এর সাথে 10 যোগ হয়ে 16 বছর হবে। আরেকজনের 3 ছিল, 3 এর সাথে 10 হয়ে 13 বছর হবে। আরেকজনের 1 ছিল, 1 এর সাথে 10 যোগ হয়ে 11 বছর হবে। তাহলে 16 আর 13 29, 29 আর 11 40। তার মানে 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর। অঙ্কে বলছে যে এই পিতার মানে 3 পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের 80%। এখন আমাকে দেখতে হবে যে আসলেই এই যে 3 পুত্রের বয়সের সমষ্টি, এই জিনিসটা পিতার এই বয়স 50 এর 80% হয় কিনা। তো 50 এর 80% বের করেন, তাহলে 50 এর 80% মানে 50 গুণ 80/100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 5 আসছে 40, মিলে গেছে। হ্যাঁ এই যে 40 আসছে, মানে পিতার বয়সের 80% পুত্রের 3 পুত্রের সমষ্টির সমান হয়ে গেছে, তার মানে উত্তর 10 বছর। প্রথমেই পেয়ে গেছি, প্রথমে না পাইলে আমরা পরের অপশনে যাইতাম। ক্লিয়ার বিষয়টা, এভাবে করতে পারবেন। মিশ্রণ ও অ্যালিগেশন বলতে কি বোঝায়? মিশ্রণের অঙ্ক যা করাইছি, অ্যালিগেশন বলে কোনো চ্যাপ্টার নাই, আগে আপনাকে বুঝতে হবে। অ্যালিগেশন, রুলস অফ অ্যালিগেশন নামে কোনো চ্যাপ্টার নাই। যে সকল রাইটাররা লেখছেন চ্যাপ্টারের নাম দিছে রুলস অফ অ্যালিগেশন, তারা এই বিষয়টা জানেই না যে রুলস অফ অ্যালিগেশন নামে কোনো চ্যাপ্টার নাই। বিভিন্ন রুলস অফ অ্যালিগেশনটা হচ্ছে এমন একটা অঙ্ক সলভ করার একটা প্রক্রিয়া, আমি আপনাদেরকে এটা বোঝাইতে পারি না। হ্যাঁ, রুলস অফ অ্যালিগেশন হচ্ছে অঙ্ক সলভ করার একটা প্রক্রিয়া। মিশ্রণের অঙ্ক কত করালাম, তাহলে আমি এতদিন কি করাইলাম, আপনি কি করলেন এতদিন, তাই বলেন আমাকে। শারমিন আক্তার, আপনি আমার কথাটা বোঝেন। রুলস অফ অ্যালিগেশন নামে কোনো চ্যাপ্টার নেই, ওইটা হচ্ছে অঙ্ক সলিউশন করার একটা প্রক্রিয়া, রুলস অফ অ্যালিগেশন। আমার কথা কি বুঝছেন? মিশ্রণের অঙ্ক আমরা অনেক করাইছি। হ্যাঁ, এই অঙ্কগুলা ওই 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 প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। আমি হাতে গোনা 8 থেকে 10টা অঙ্ক রেখে দিছি, যে অঙ্কগুলো আমরা ওই রুলস অফ অ্যালিগেশন দিয়ে সলভ করাবো। কথা কি বুঝছেন? কারণ কি, ওইটা মূল নিয়মে করতে গেলে একটু বেশি টাইম লাগে, সেই জন্য রুলস অফ অ্যালিগেশন আমি শেখাবো। রুলস অফ অ্যালিগেশনের উপর আমাদের আধা ঘন্টা বা 40 মিনিটের একটা ক্লাস থাকবে, সমস্যা নেই, খুব শীঘ্রই পেয়ে যাবেন।
কিন্তু মিশ্রণের অঙ্ক করায়নি। এই যে বললাম না, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন নামে একটা চ্যাপ্টার আছে বইয়ে, বিভিন্ন বইয়ে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন নামে একটা চ্যাপ্টার দিয়ে রাখছে। তখন স্টুডেন্টরা মনে করতেছে যে এই চ্যাপ্টারটা মনে হয় পড়ায়নি। কেন? কারণ নামে তো আমি মিক্সার অ্যান্ড অ্যালিগেশন দিই নাই, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন পড়াইনি। রুলস অফ অ্যালিগেশন এটা কোনো চ্যাপ্টার না, এটা হচ্ছে অঙ্ক সলিউশন করার একটা মেথড। এটা একটা মেথড। আমার কথা কি বুঝছেন? তো সমস্যা নাই, আমরা রুলস অফ অ্যালিগেশন শিখবো, অবশ্যই শিখবো। আমাদের কিছু অঙ্ক, যে অঙ্কগুলা মূল নিয়মে করতে গেলে একটু বড় হচ্ছে, আমি ওইগুলো রেখে দিছি, ওইগুলো করাইনি। হাতে গোনা হয়তো 10-12টা অঙ্ক, ওইটা আমি করে দিব ওই অ্যালিগেশনের রুলস দিয়ে। অ্যালিগেশন রুলস শেখাবো, টেনশন করেন না। কিন্তু ওই যে বইয়ে বিভিন্ন বই পড়বেন আর সেই বইয়ে অ্যালিগেশন দিয়ে করা আছে মানে আপনি অ্যালিগেশন দিয়েই করবেন না। আমি যেভাবে করাইছি সেভাবে করেন। কথা কি বুঝছেন? সব অঙ্ক ওই নিয়মে সহজ না। আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি গড়। গড় তাহলে গড় কি? তাহলে গড়ের সূত্র হচ্ছে একটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রাগ করছি না। আমি বলছি যে মানে আপনারা যেটা মনে করেন যে রুলস অফ অ্যালিগেশন মানে মনে হয় একটা চ্যাপ্টার আছে, এরকম না। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন ওটা মানে রুলস অফ অ্যালিগেশন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ওই অঙ্কগুলো সলভ করা যায়, একটু তাড়াতাড়ি হয়। কিন্তু ওই নিয়মটাও তো মনে রাখা কঠিন। তবুও আমি 10-12টা অঙ্ক ওই নিয়মে করাবো, কারণ ওই অঙ্কগুলা ওই নিয়মে না করতে গেলে একটু দেরি হয়ে যাবে, ভালোই দেরি হবে। করাবো, টেনশন করেন না। গড়, এখন গড়ের সূত্র কি? গড়ের ফর্মুলাটা, গড় মানে হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, ঠিক আছে? এলো গড়ের একটাই ফর্মুলা, রাশিগুলোর সমষ্টি। তার মানে গড় বের করতে গেলে আপনার কি লাগবে? গড় বের করতে গেলে যতগুলো রাশির গড় বের করবেন সেই সবগুলো রাশির সমষ্টি লাগবে এবং কতটা রাশি ছিল সেখানে সেটা লাগবে। যেমন একটা ক্লাসরুমের মধ্যে 30 জন লোক আছে, এই 30 জন লোকের বয়স কিন্তু ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকের বয়স কি হতে পারে? আলাদা আলাদা হতে পারে। কিন্তু গড়ে সবার বয়স কিন্তু সমান হবে, গড় বয়সটা কিন্তু সবার সমান একই। তাহলে গড় পাবেন কিভাবে? সবগুলো মানুষের বয়সের যোগ করতে হবে ওই যে রাশিগুলোর সমষ্টি, আর ওখানে মানুষ যতজন আছে, কতজন মানুষ আছে সেই মানুষের সংখ্যা রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ওকে, তার মানে গড় বের করার সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এই জায়গা থেকে এই রাশিগুলোর সমষ্টি বের করাটা সবচেয়ে বেশি কাজে লাগে। এদিকে তাকান প্লিজ, সমষ্টি বের করাটা সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে সমষ্টি মানে রাশিগুলোর সমষ্টি, এটা কিভাবে বের করবেন? আর গুণ করে দেন। এদিকে তাকান, আর গুণ করে দেন। এদিকে কিছু নাই, নিচে কিছু নাই, মানে 1 আছে। আর গুণ করলে এই রাশিগুলোর সমষ্টির সাথে গুণ হবে 1, তার মানে এই পাশে আসবে রাশিগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু এই রাশির সংখ্যার সাথে গড় গুণ হবে। দেখেন, এই রাশির সংখ্যার সাথে গড় গুণ হবে, তার মানে গড় ইন্টু রাশির সংখ্যা। গড় ইন্টু কি? রাশির সংখ্যা। ইয়েস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই আফরোজা জান্নাত হীরা ইনি স্ট্যাটিস্টিক্সে পড়ে মনে হয়, হ্যাঁ এমন মনে হচ্ছে, নাহলে একদম সহি ডেফিনেশন দিয়ে দিছে। হ্যাঁ, আফরোজা জান্নাত হীরা, কি অবস্থা? আচ্ছা, তাহলে গড় হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এই জায়গা থেকে যদি আমরা রাশিগুলোর সমষ্টি বের করতে চাই, তাহলে সমষ্টি বের করার সময় কি করতে হবে? সমষ্টি ইজ ইকুয়াল, মাথায় রাখবেন রাশিগুলোর সমষ্টি না মনে রেখে শুধু মনে রাখেন সমষ্টি ইজ ইকুয়াল টু গড় ইন্টু রাশির সংখ্যা, মানে ওখানে কতটা রাশি আছে। তাহলে ওই রাশিগুলোর গড়কে ওই রাশিগুলোর সংখ্যা যতটা রাশি তত দিয়ে গুণ করলে আমরা ওই রাশিগুলোর সমষ্টি পেয়ে যাব। প্রাণীবিদ্যা, আচ্ছা ঠিক আছে। তাহলে সমষ্টি, এই সমষ্টি বের করার সূত্রটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, তাহলে সমষ্টি কিভাবে পাবো? গড় ইন্টু রাশিগুলোর সংখ্যা, মানে যতগুলো রাশি আছে সেই রাশির সংখ্যাকে ওই রাশিগুলোর গড় দিয়ে গুণ করলে ওই রাশিগুলোর মোট সমষ্টি কত বা
যোগফল কত সেটা পাওয়া যাবে। ওকে, এইটুক জানলেই হবে, আর লাগবে না, মানে গড়ে আপনার এইটুক জানলেই হবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে স্পেশাল। এটা হচ্ছে স্পেশাল শুধু সমান্তর ধারার ক্ষেত্রে। এদিকে তাকান, সমান্তর ধারা ধারাভুক্ত রাশি সমূহের গড় নির্ণয়। রাশি সমূহের গড় নির্ণয়ের সূত্র। রাশি সমূহের গড় নির্ণয়ের সূত্র, এটা স্পেশাল। আমরা একটা শর্টকাটে পড়বো, গড় নির্ণয়ের সূত্র। সমান্তর ধারাভুক্ত মানে আপনাকে যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো যদি সমান্তর ধারাভুক্ত হয় তাহলে তাদের গড় নির্ণয়ের সূত্রটা আমরা একটু আলাদাভাবে ইউজ করব। ওকে, আচ্ছা এবার দেখেন। আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ, সমান্তর ধারাভুক্ত কি? আমরা তো ধারা এখনো পড়ি নাই, সমান্তর গুণোত্তর ধারা সামনে পড়বো। মনে করেন এখানে আছে 3, তারপরে আছে মনে করেন যে 7, তারপরে আছে 11, তারপরে এরকম ডট ডট দিয়ে 31। এই যে এখানে কিছু ডেটা আছে। এখানে কতগুলো ডেটা আছে আমি জানি না, আপাতত বলছি যে এখানে কিছু ডেটা আছে। এই ডেটাগুলো যদি সমান্তর ধারাভুক্ত হয়, সমান্তর ধারা কিভাবে বুঝবো? যে এগুলোকে পদ বলে, এক একটাকে বলে পদ, ধারার পদ। যে কোনো পদের সাথে আগের পদের বিয়োগ ফল নিব। এই পদের সাথে এই পদের বিয়োগ ফল নেন, 7 - 3 কত? 4। এই পদের সাথে এই পদের বিয়োগ ফল নেন, 11 - 7 কত? 4। যখন দেখবেন কোন একটা ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, আবার বলছি যে কোনো পদ এবং তার আগের পদ, আবার বলছি যে কোনো পদ এবং তার আগের পদের বিয়োগ ফল যদি সব জায়গায় সমান হয় তার নাম সমান্তর ধারা। আমরা সমান্তর ধারায় যে এগুলো ডিটেলস আলোচনা করব, এখানে যতটুকু লাগবে আমি শুধু ততটুকুই বলছি। যে কোনো পদ এবং তার আগের পদের বিয়োগ ফল যদি এখানে সব জায়গায় সমান হয় তাহলে এটা সমান্তর ধারা। কেন সমান্তর? দেখেন এদিকে তাকান। তাহলে এই পদের সাথে এই পদের বিয়োগ ফল কত? 7 - 3 4। আবার এই পদের সাথে এই পদের বিয়োগ ফল 11 - 7 4। তার মানে যে মাঝখানে ডট ডট আছে না, মানে এর মধ্যে অনেক সংখ্যা আছে। আবার মনে করেন না যে 31 সাথে এটা বিয়োগ করবেন, এর মাঝখানে ডট ডট মানে এদের মধ্যে আরো মিসিং সংখ্যা আছে, ওগুলো দেখান লাগবে না। আপনি দুই জায়গাতে চেক করবেন যে এটা সমান্তর ধারা কিনা। কিভাবে? এই পদের সাথে এই পদের বিয়োগফল 4, ওকে ফাইন। এই পদের সাথে এই পদের বিয়োগফল 4, তার মানে বুঝে নিতে হবে এই মাঝখানে যে পদগুলো আছে সেখানেও যে কোনো পদের সাথে আগের পদের বিয়োগফল 4ই হবে। দুই জায়গা মিলছে মানে সব জায়গায় মিলবে, শিওর। এই ধারার নাম সমান্তর ধারা। কেন সমান্তর? সমান্তর কথাটা আসছে এরকম, সমান অন্তর থেকে। সমান অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর সমান তার মানে সমান বিয়োগফল, বুঝতে পারছেন? সমান অন্তর, সেখান থেকে আসছে সমান্তর। আচ্ছা সমান্তর, ঠিক আছে। সমান অন্তর তার মানে কি? যে কোনো পদ এবং তার আগের পদের সাথে বিয়োগফলটা সমান, মানে অন্তর। এই বিয়োগফলটা কি অন্তর বলে না? অন্তর বলে। তার মানে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। তার মানে 7 এবং 3 এর বিয়োগফল অন্তর। 7 এবং 3 এর অন্তর, বিয়োগফল অন্তর। 7 এবং 3 এর অন্তর কত? 4। আবার 11 এবং 7 এর অন্তর 4। তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর সব জায়গায় সমান, তাই নাম হয়েছে সমান্তর ধারা। তার মানে যদি কোনো একটা ধারা সমান্তর ধারাভুক্ত হয়, তার মানে এগুলো সমান্তর ধারাভুক্ত। তাহলে আমরা এখন সমান্তর ধারাভুক্ত রাশি সমূহের গড় বের করব। তার মানে কোনো একটা ধারা বা আমাদেরকে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো যদি সমান্তর ধারাভুক্ত হয় তাহলে তাদের গড় আমরা একটা স্পেশাল সূত্রের সাহায্যে বের করব। এটা আমাদের লাগবে। সেটা হলো শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, অনেকবার প্রশ্ন আসছে এই ফর্মুলা থেকে, অনেকবার। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। হ্যাঁ, কি ছিল? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। এটা হলো যদি মানে যে ডেটাগুলো দেওয়া আছে তারা যদি সমান্তর ধারাভুক্ত হয় তাহলে গড় আমরা এইভাবেই বের করতে পারবো। ওই যে গড় মানে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, ওইটা করা লাগবে না।
এখন অনেকে বলে কি ওইভাবে করলে হবে না, হবে, বাট টাইম লাগবে অনেক। কেন? কারণ প্রথমে এদের সমষ্টি বের করতে হবে, ওই যে ধারার সমষ্টি n/2 × 2a + n-1 × d, ওই সূত্র দিয়ে সমষ্টি বের করতে হবে। তারপর এখানে কয়টা পদ আছে সেটা বের করে ভাগ করতে হবে, সময় লাগবে। এই জন্য যদি কোনো একটা ধারা যদি সমান্তর ধারাভুক্ত হয় সংখ্যাগুলো, তাহলে তাদের গড় বের করব শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। এখানে শেষ পদ 31, প্রথম পদ 3, তাহলে শেষ পদ যোগ প্রথম পদ মানে 31 যোগ 3 ভাগ কত? 2। 2 দিয়ে কেন ভাগ করছি? কারণ এখানে ডেটা কয়টা নিছি? 2টা, একটা 2টা, তাই 2 দিয়ে ভাগ। আমরা কি বলছিলাম? যতটা ডেটা নিব তত দিয়ে ভাগ। এখানে 2টা ডেটা নিছি, 2 দিয়ে ভাগ। 31 আর 3 34, 34 ভাগ 2 17। তার মানে এখানে যে ধারাটা দিছি এদের গড় হচ্ছে 17, এদের গড় হচ্ছে 17। ওকে, এইবার দেখেন এখানে একটু তাকাবেন প্লিজ। এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক মানে পর পর মানে ক্রমিক, ধারাবাহিক মানে পর পর মানে ক্রমিক। তাহলে 1 থেকে 49 পর্যন্ত ধারাবাহিক সংখ্যা মানে পর পর যে সংখ্যাগুলো তাদের গড়। তাহলে 1 থেকে শুরু মানে 1, তারপরে কত? 2, তারপরে কত? 3, তারপরে কত? 4, এরকম কত পর্যন্ত? এরকম 49 পর্যন্ত। এই হলো সেই সংখ্যাগুলো, এদের গড় চাইছে। এখন দেখতে হবে এরা কি সমান্তর ধারাভুক্ত? ইয়েস, এরা সমান্তর ধারাভুক্ত। কারণ এই পদের সাথে এই পদের বিয়োগফল 2 - 1 1, এই পদের সাথে এই পদের বিয়োগফল 3 - 2 1। দেখছেন, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় সমান। তার মানে এটা একটা সমান্তর ধারাভুক্ত শ্রেণী, এখানে সমান্তর ধারাভুক্ত এই ডেটাগুলো। তার মানে এটার গড় বের করার সময় এদের সমষ্টি ডিভাইডেড বাই পদ সংখ্যা, মানে গড় বের করার মূল সূত্র কি? রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এই ক্ষেত্রে ওইটা ব্যবহার করা লাগবে না, ওইটা ব্যবহার করলে সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে গড় আমরা কেমনে পাবো? প্রথম পদ মানে হচ্ছে 1 বা শেষ পদ হলো, শেষ পদ মানে হলো 49, শেষ পদ মানে লাস্টে যে আছে, শেষ পদ মানে লাস্টে যে আছে, প্রথম পদ মানে প্রথমে যে আছে ভাগ 2। তাহলে 50 ডিভাইডেড বাই 2 কত? 25। তার মানে উত্তর হচ্ছে 25। ক্লিয়ার বিষয়টা? 25 25। তাহলে এটা সমান্তর ধারাভুক্ত, কথা কি বুঝছেন? এটা সমান্তর, এখানে কিন্তু বলা নাই যে এটা সমান্তর ধারাভুক্ত, আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা সমান্তর ধারাভুক্ত, কথা কি বুঝছেন? আপনাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নাম্বার কি বলছে? 2 নম্বরে বলছে দেখেন 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর গড়। স্বাভাবিক সংখ্যা মানে তো বুঝেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। কত থেকে শুরু? 1 থেকে 100 পর্যন্ত। তার মানে শুরু হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 থেকে 100 পর্যন্ত সবাইকে নেওয়া যাবে না, জোড় স্বাভাবিক সংখ্যা মানে যারা জোড় তাদেরকে নিতে হবে। তাহলে 1 কে নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ জোড় মানে 1 তো জোড় না, তাহলে শুরু করতে হবে 2 থেকে। 1 থেকে বললেও 1 কে নেওয়া যাবে না, কারণ জোড় নিতে হবে। তাহলে 2 থেকে শুরু, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এরকম ডট ডট 100 পর্যন্ত। তো 100 পর্যন্ত যে নিবেন, 100 কি জোড় না? ইয়েস, তার মানে 100 কে নিতে হবে। তার মানে এই হলো আমার সেই ধারাটা। এখন এটা কি সমান্তর ধারা? ইয়েস, কারণ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। তার মানে এখানে যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় সমান, অন্তর সমান, এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার গড় কি? গড় হলো শেষ পদ, শেষ পদ মানে 100, প্রথম পদ মানে প্রথমে যে আছে 2 ভাগ 2, 102 ডিভাইডেড বাই 2, 51 দুগুণে 102, 51 দুগুণে 102। তার মানে উত্তর হচ্ছে 51, 51। ক্লিয়ার? আচ্ছা 51 উত্তর। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর গড়। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর গড়। আচ্ছা তাহলে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে শুরু করতে হবে 1 থেকে। এবং বিজোড় যেহেতু বলছে বিজোড়, তার মানে সবাইকে নেওয়া যাবে না, শুধু বিজোড় গুলাকে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে নিব? প্রথমে নিব 1 কে। 1 যেহেতু বিজোড়, 1 কে নিব। এবার 1 এর পরে নিব 3, কারণ বিজোড় গুলা নিতে হবে। 3 এর পরে 5, তারপরে 7,
এরকম লাস্টে কত নিবেন 1 থেকে 100 পর্যন্ত বলছে, বাট 100কে নেওয়া যাবে না। কেন? কারণ 100 জোড় সংখ্যা, নিতে হবে যে বিজোড়, তাহলে 100-র আগের জনকে নিতে হবে 99। 100 পর্যন্ত বললেও 100কে নিতে পারছি না, আগের অঙ্কে 100 নিয়েছিলাম কারণ জোড় গুলা নিতে বলছিল, তাই 100 তো জোড়, বাট এবার বিজোড় গুলা নিতে বলছে তাই 100কে নিতে পারছি না। তাহলে এখন কি করব? তাহলে এখন গড়, এটা সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় সমান। 3 - 1 2, 5 - 3 2, 7 - 5 2, সব জায়গায় 2 পার্থক্য, তার মানে সমান্তর ধারা। তাহলে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, 99 প্লাস 1 মানে 100 ডিভাইডেড বাই 2 মানে 50, তার মানে আমাদের উত্তর হচ্ছে 50। তাহলে এই 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 এদের গড় নিলে আসবে 50। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 4 নাম্বার। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে 2 থেকে 20 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর গড়। 2 থেকে 20 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে 2 থেকে শুরু, তার মানে রেঞ্জ হলো 2 থেকে 20। এখন বলছে বিজোড়, কাদেরকে নিতে হবে? শুধু বিজোড়, বিজোড় গুলাকে নিতে হবে। তাহলে যদি আপনি বিজোড় গুলাকে নেন তাহলে 2 কে নেওয়া যাবে না, 2 থেকে বললেও 2 কে নেওয়া যাবে না, কারণ 2 একটা জোড় সংখ্যা। তাহলে 2 এর পর থেকে শুরু, 3 থেকে শুরু করতে হবে, 3 এর পরে 5 7 এরকম 20 পর্যন্ত যেতে বলছে। 2 থেকে 20 পর্যন্ত বললেও 20 কে নেওয়া যাবে না, কারণ 20 একটা জোড় সংখ্যা, তাহলে 20 এর আগে পর্যন্ত থাকতে হবে, তার মানে 19 শেষ করতে হবে এখানে। এবার এটা একটা সমান্তর ধারা, এই যে 5 - 3 মানে 2, 7 - 5 মানে 2, বোঝা যাচ্ছে সমান্তর ধারা। তাহলে গড় কি? শেষ পদ মানে 19 যোগ প্রথম পদ মানে হচ্ছে 3 ভাগ 2, 19 আর 3 কত? 22, 22 বাই 2 কত? 11। তাহলে আমাদের উত্তর হচ্ছে 11, এই অঙ্কের উত্তর হচ্ছে 11। ওকে, নেক্সট 5 নাম্বার। 5 নম্বরে কি বলছে দেখেন, 5 নম্বরে বলছে 1 5 9 আপ টু 81। 1 5 9 আপ টু কি 81। ধারাটির সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর গড় চাইছে। তাহলে আমাদের যেহেতু ধারা বলছে, এই যে দেখেন ধারাটি, ধারা বলছে, তখন আমরা একটু দেখবো যে আসলে, আর মাঝখানে যখন ডট ডট থাকবে বুঝবেন যে এটা সমান্তর ধারাই। যদি গড় চাই তাহলে শিওর থাকবেন এটা সমান্তর ধারা। তাহলে আমরা চেক করে নিই যে সমান্তর ধারা কিনা। 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। ওকে ফাইন, 2 জায়গা মিলে গেছে। দেখেন এখানেও বিয়োগফল 4, এখানেও বিয়োগফল 4, তার মানে বুঝতে হবে মাঝখানে যত জায়গা আছে ও জায়গাতেও বিয়োগফল 4 হবে, ওগুলো টেস্ট করা লাগবে না। 2 জায়গায় যদি মিলে যায় তার মানে বুঝতে হবে সব জায়গায় সমান, তার মানে এটা সমান্তর ধারা। এটা সমান্তর ধারা, এই যে বুঝে গেছি। তাহলে সমান্তর ধারার গড় কত? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, 81 যোগ 1 82 ডিভাইডেড বাই 2, 41 দুগুণী 82, তাহলে আমাদের উত্তর হচ্ছে 41 41। ঠিক আছে, জাস্ট 2 জায়গা যদি মিলে যায়, যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের বিয়োগফল 2 জায়গা যদি সমান পান তাহলে বুঝবেন সব জায়গায় সমান, আর চেক করা লাগবে না। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে কোন স্কুলে সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীতে ছাত্র সংখ্যা যথাক্রমে 79 64 60 57 এতজন, ওই 4 শ্রেণীতে ছাত্র সংখ্যার গড় কত? আচ্ছা, তার মানে সপ্তম শ্রেণীতে আছে 79 জন, অষ্টম শ্রেণীতে আছে 64 জন, নবম শ্রেণীতে আছে 60 জন, দশম শ্রেণীতে আছে 57 জন। বলছে এখানে যে 4টা শ্রেণীতে আছে, এই 4 শ্রেণীতে গড়ে ছাত্র কতজন? তাহলে কি করব? তাহলে গড় বের করার সময় কি করি? গড়ে ছাত্র সংখ্যা, তার মানে সব যোগ করতে হবে। তাই সব, তার মানে 79 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে 57, আর ভাগ করব কত দিয়ে? এখানে কয়টা শ্রেণী? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 দিয়ে ভাগ। তাহলে এবার যোগ করেন 7 আর 4 11 11 9 20 শূন্য হাতে হচ্ছে 2, 5 আর 2 7 7 6 13 13 আছে 19 19 আর 7 26, আর নিচে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে কাটাকাটি করেন, 4 6 24 থাকলো হচ্ছে 2, 2 এর পরে 5 মানে 20, 2 এর পরে আচ্ছা 4 6 24 থাকলো 2, 2 এর পরে 0 মানে 20, 4 5 20 65, তার মানে এই 4 শ্রেণীতে গড়ে ছাত্র আছে 65 জন। এই 4 শ্রেণীতে গড়ে ছাত্র আছে 65 জন। 4 শ্রেণীর মোট 4 শ্রেণীতে আলাদা আলাদা ছাত্র সংখ্যা দেওয়া আছে, বলছে গড়ে কত? তাহলে কি করতে হবে? সব শ্রেণীর মোট ছাত্র নিয়ে 4টা শ্রেণী 4 দিয়ে ভাগ, তার মানে গড়ে 65 জন করে ছাত্র আছে প্রতি ক্লাসে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে দেখেন যে 0, 5 ও 7 এর গড় কত। তাহলে এখানে সংখ্যা কয়টা? এখানে সংখ্যা কিন্তু 3টা, 0 একটা, 5 একটা, 7 একটা, এদের গড় চাইছে, এদের গড় চাইছে। তাহলে 0, 5, 7 এদের গড় কত? তাহলে গড় মানে কি? গড় মানে এই রাশিগুলোর সমষ্টি, মানে এদের সমষ্টি। তার মানে 0 প্লাস 5 প্লাস 7, আর নিচে ভাগ করতে হবে যা রাশি কতটা। রাশি কিন্তু এখানে 3টা, এই 0 কে আবার বাদ দিয়েন না, 0 একটা রাশি। যোগ করার সময় ইফেক্ট না ফেললেও ভাগ করার সময় ইফেক্ট ফেলবে। তাহলে এখানে রাশি কয়টা? 1টা 2টা 3টা, তাই 3 দিয়ে ভাগ। তাহলে 7, 5, 12, নিচে 3, তাহলে উত্তর কত? 4। তার মানে উত্তর হচ্ছে এদের গড় হচ্ছে 4, এদের গড় হচ্ছে 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখেন কি বলছে এখানে। এখানে বলছে 4, 6, 7 ও x এর গড় মান 5.5 হলে x এর মান কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4, 6, 7 ও x এর গড় মান হচ্ছে 5.5 হলে x এর মান কত? তাহলে এখানে রাশি কয়টা? এখানে রাশি হলো 4টা। 4 একটা রাশি, 6 একটা রাশি, 7 একটা রাশি, x একটা রাশি। এই 4টা রাশির গড় হলো 5.5। এতক্ষণ আমরা গড় বের করছি, এবার গড়ের মান দেওয়া আছে, আর এই রাশিগুলোর মধ্যে একটা অজানা আছে, ওই অজানা রাশির মানটা বের করতে বলছে। কথা কি বুঝছেন? তাহলে এখন বলেন আমরা গড় কেমনে বের করি? আমরা গড় কিভাবে বের করি? গড় বের করি কিভাবে বলেন তো? রাশিগুলোর সমষ্টি, তার রাশি হলো 4 যোগ 6 যোগ 7 যোগ x। এই যে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে কয়টা রাশি? 4টা, তাই 4 দিয়ে ভাগ। এই গড়ের মানটা দেওয়া আছে 5.5, তাই এই গড়ের জায়গায় বসাবো আমরা 5.5 ইজ ইকুয়াল টু 4 আর 6 10 আর 7 17, 17 প্লাস x, আর নিচে আছে 4। আর গুণ করেন, এখানে নিচে কিছু না, মানে 1 আছে, আর গুণ করলে এই 5.5 এর সাথে এই 4 গুণ হবে, আর এই পাশে 1 এর সাথে গুণ হয়ে 17 প্লাস x। এখন দেখেন, মনে করেন দশমিক নাই, দশমিক সারা গুণ করেন, 4 পাশে 20 এর 0 হাতে 2, 4 পাশে 20 আর 2 22। এবার দেখেন দশমিকের পরে এখানে কয় ঘর আছে? দশমিকের পরে 1 ঘর। তার মানে এখানে এমন জায়গায় দশমিক বসাতে হবে যেন দশমিকের পরে 1 ঘর থাকে, তাই এখানে বসাতে হবে। এই যে দশমিকের পরে 1 ঘর ইজ ইকুয়াল টু 17 প্লাস x। তার মানে 22.0 মানে সংখ্যাটা 22। তাহলে 22 ইজ ইকুয়াল টু 17 প্লাস x। x যদি বের করতে চান 17 এই পাশে বিয়োগ করতে হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 22 মাইনাস 17, তার মানে 5। তার মানে x এর মান হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? x এর মান হচ্ছে 5। খুবই সহজ বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখি পরের প্রশ্নে কি আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসছে, প্রচুর আসছে এই টাইপের প্রশ্নগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? বলছে 6, 8 ও 10 এর গাণিতিক গড়, মানে এই 3টা রাশির গাণিতিক গড়, এই যে এই 3টা রাশির গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তার মানে হচ্ছে এই 3 জনের গড় যা হবে, এই 2 জন আর এদের সাথে আরেকজন কে আছে যার গড় সমান হবে। এই 3 জনের গড় যা হবে, এই 2 জন এবং এই 2 জনের সাথে আরেকজন আছে, যে এবং কোন সংখ্যার, মানে এই 2 জনের সাথে আরেকজন আছে, সেই জন সহ এই 2 জনের গড় যা হবে, এই 3 জনের গড় তাই হবে। তাহলে আমরা কি বলবো? 6, 8 ও 10 এর গাণিতিক গড় 7, 9 ও x এর গাণিতিক গড়ের সমান। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস। তাইলে 6, 8 ও 10 এর গাণিতিক গড় 7, 9 ও x এর গাণিতিক গড়ের সমান ধরে নিচ্ছি। এটা আপনার এগুলো তো লিখতে হবে না, আপনি মনে মনে লিখবেন, ঠিক আছে? তাহলে এই 3 জনের গড় কত? এই 3 জনের গড় হলো 6 প্লাস 8 প্লাস 10 ডিভাইডেড বাই 3। আর এই 3 জনের গড় কত? 7 প্লাস 9 প্লাস x ডিভাইডেড বাই 3। এই 3টা সমান, এটা সমান, এটা ক্যান্সেল, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে? এই 3টা 8 আর 6 14 আর 10 24 ইজ ইকুয়াল টু 7, 9 16 প্লাস x। এই 16 এই পাশে বিয়োগ করেন, তাহলে 24 মাইনাস 16 ইজ ইকুয়াল টু x। তাহলে 24 থেকে 16 গেলে কত? 24 থেকে 16 গেল 8 ইজ ইকুয়াল টু x। তাহলে উত্তর হচ্ছে x। x এর মান হচ্ছে 8। তার মানে হচ্ছে এই 3 জনের গড় আর এই 2 জনের সাথে আরেকজনের গড় সমান হতে হলে সেই মানটা হবে 8। এখানে একটা শর্টকাট আপনি করতে পারেন, এদিকে তাকান। এই 3 জনের গড় আর এই 3 জনের গড় যেহেতু সমান, তাহলে আপনাকে শিওর থাকবেন এই 3 জনের সমষ্টি আর এই 3 জনের সমষ্টিও সমান। গড় সমান মানে সমষ্টি সমান।
এখানে রাশি তিনটা, এখানে রাশি তিনটা, রাশির সংখ্যা সমান। বুঝলেন, রাশির সংখ্যা সমান। তাহলে রাশির সংখ্যা যেহেতু সমান এবং গড় সমান, তার মানে বুঝতে হবে এই এদের সমষ্টি আর এদের সমষ্টি সমান, অর্থাৎ এদের সমষ্টি যা হবে এদের তিনজনের সমষ্টি তাই হবে। তাহলে এদের সমষ্টি কত? 8 আর 6 14 আর 10 24। তাহলে এদের সমষ্টিও 24 হবে। তার মধ্যে 7 আর 9 কত? 16। তাহলে 24 হতে লাগে আর 8, তাই উত্তর 8। এভাবে করে ফেলতে পারেন, একটু করাই লাগবে না, একটু করাই লাগবে না। জি জি, আমি বলবো, আগে তো মূল বিষয়টা দেখাতে হবে, তারপর না এখানে যাবো, তাই না? কারণ এই তিনজনের গড় আর এই এখানেও তিনজন, দেখেন এখানে তিনজন, এখানে তিনজন। তাহলে যখন এখানে রাশির সংখ্যা সমান, এখানে রাশির সংখ্যা সমান, তাহলে এদের গড় আর এদের গড়ও সমান, তার মানে বুঝতে হবে এদের সমষ্টি আর এদের সমষ্টিও সমান। তাহলে এদের সমষ্টি যেহেতু 24, 8 6 14 আর 10 24, মানে এখানেও তিনজন আছে, তাদের সমষ্টি 24 হবে। তার মধ্যে এই দুইজন হচ্ছে 57 16, তাহলে আর বাকি থাকে কত? 8। তাহলে উত্তর হচ্ছে 8, বা এই 24 থেকে ওই 16 বাদ দিলেন, তাহলেই হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। এটা কত হবে বলেন তো, আপনারাই বলেন, এবার শর্টকাটে করে ফেলেন। কত হবে? আচ্ছা, কত বলছেন? 11 বলছেন। 11। আচ্ছা, তো এখানে কি বলছে? 15, 8 ও 10 গাণিতিক গড় 2, 8, 12 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আচ্ছা, তার মানে এই তিনজনের গড় যা হবে, এখানে কিন্তু 4 জন, এদের গড়ও তাই হবে। এখানে কিন্তু 3 জন, দেখেন এদের 3 জন, আর এখানে কি 4 জন। এখানে কিন্তু 4 জন, 2, 8, 12 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তাহলে এই তিনজনের গড় কত হবে? এই তিনজনের গড় হচ্ছে 15 প্লাস 8 প্লাস 10 ডিভাইডেড বাই 3। আর এখানে যে 4 জন, এদের গড় কত হবে? এদের সমষ্টি, এখানে এখানে সংখ্যা 4 জন না, এখানে সংখ্যা 2, 8, 12 এবং আরেকজন কে ধরলাম? x, আরেকজন x। তাহলে 15, 8, 10 এর গড় যা হবে, 2, 8, 12 এবং x এর গড় তাই হবে। তাহলে এই তিনজনের গড় কি? 15 প্লাস 8 প্লাস 10 ডিভাইডেড বাই 3। আর এই চারজনের গড় কি? 2 প্লাস 8 ডিভাইডেড বাই 12 প্লাস x, সরি 2 প্লাস 8 প্লাস 12 প্লাস x ডিভাইডেড বাই 4। তাহলে 15 8 23, 23 আর 10 33 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 2 আর 8 10, 10 আর 12 হচ্ছে 22 প্লাস x ডিভাইডেড বাই 4। এটা দিয়ে কাটলে 11 বার যায়। আর গুণ করলে 4 11 44 ইজ ইকুয়াল টু, এই পাশে গুণ করলে এখানে কিছু নেই মানে 1, তাহলে 22 প্লাস হচ্ছে x। এবার 22 এই পাশে বিয়োগ করলে 44 মাইনাস 22 ইজ ইকুয়াল টু x, x ইজ ইকুয়াল টু 22, x ইজ ইকুয়াল টু 22। ধরা খাইছেন? এবার খালি শর্টকাট পড়লে হবে? আমি তো একটু আগে কি বুঝালাম, দাঁড়ান, উত্তর মিলছে কিনা আমি জাস্ট চেক করে দেখে বলছি। আরে এখানে তো উত্তর দেওয়া নেই। হ্যাঁ, সবার 11 আসলো কেন? এরা কি করছে? এরা এইগুলা যোগ করে এইটা বিয়োগ করে দিচ্ছে, আমি তো বুঝছি। কিন্তু আমি একটা কি বললাম, এখানে সংখ্যা 3টা আর এখানে তো সংখ্যা 4টা, তাহলে আপনি এই কাজ কেমনে করতেছেন? এখানে তো সংখ্যা 4টা, 1 2 3 আর এই যে আরেকজন। আর আগের অঙ্কে কি ছিল? এখানে সংখ্যা ছিল 3টা আর এখানে 7 9 এবং আরেকজন সে x, 3টা। এখানেও 3টা ছিল, এখানেও 3টা ছিল। তাই এদের গড় আর এদের গড় সমান হওয়া মানে এদের সমষ্টি আর এদের সমষ্টি সমান হওয়া। বাট এখানে এখন সংখ্যা হলো 4টা, এখানে সংখ্যা 3টা আর এখানে সংখ্যা 4টা, তাহলে এদের গড় আর এদের গড় সমান হলেও এদের সমষ্টি আর এদের সমষ্টি সমান হবে না। তাহলে আমি অঙ্ক কিন্তু দুইটাই দিছি, আমি কিন্তু অঙ্ক দুইটাই দিছি, কারণ মানে অনেকেই শর্টকাটটা ইউজ করবে, এই জন্য এগুলো করতে হবে। তার মানে যদি এখানে যতটা সংখ্যা এখানে ততটা সংখ্যা থাকে এবং এই দুই জায়গায় যদি গড় সমান থাকে, তখন আপনি ওই শর্টকাটটা ব্যবহার করতে পারবেন। এদের সমষ্টি বের করে এদের সমষ্টিটা বিয়োগ করে দিবেন, ব্যাস অজানাটা বের হয়ে যাবে।
কিন্তু এখানে সংখ্যা আর এখানে সংখ্যা যদি সমান না থাকে, তাহলে দুই জায়গায় গড় সমান হলেও দুই জায়গায় সমষ্টি সমান হয় না। তাহলে এটা কেমনে করতেছেন? ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সব শর্টকাট পড়লেও এই কনসেপ্ট ঠিক রেখে পড়েন, তাহলে কাজে লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, কারণ এরপরে নতুন টাইপ আসবে, তো ওই নতুন টাইপের সাথে আবার থেকে যাবে। ঠিক আছে, আগামীকাল আমাদের গড়ের উপর একটা ভাস্ট একটা ক্লাস হবে। ক্লাসটা বন্ধ না রাখি, আপনারা বন্ধ না রাখার পক্ষে মত দিয়েন না। ঠিক আছে, যাদের পরীক্ষা দিক, ওরা একদিন এসে পরে এসে ক্লাসটা করবে, সমস্যা কি? এই ক্লাস তো এমন না যে লাইভে উপস্থিত থাকতে হবে। কালকে ক্লাসটা নেই। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।